Friends, and welcome to another class on Haldar E-Academy online platform. আমরা গত কয়েকটা ক্লাসে পাসিং অ্যাওয়ে অফ বাপুর টেক্সট এবং এক্সারসাইজ সাথে সাথে কিছু গ্রামারও আলোচনা করেছি। তোমাদের গত ক্লাসে আমি বুঝিয়েছি যে সিম্পল সেন্টেন্স কিভাবে করা যায়, দুটো সেন্টেন্সকে জয়েন করে কিভাবে সিম্পলে করা যায়, কি কি প্রসেস তার আছে, সেটা পার্টিসিপল, জেরান্ড, ইনফিনিটিভ, নাউন ইন অ্যাপোজিশন, অ্যাবসলিউট ফ্রেজ, এগুলো দিয়ে জয়েনিং আমি তোমাদের শিখিয়েছি। এরপরে আজকের যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেখানে তোমাদের নিজেদেরকে জয়েনিং করতে হবে। তো আগে দেখে নেব আমরা কি কি সেন্টেন্স রয়েছে। দেখো, ফার্স্ট যে সেন্টেন্সটা রয়েছে, আই স আ স্নেক, আই র্যান অ্যাওয়ে। আগের ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে পার্টিসিপল ইউজ করতে গেলে দেখবে যে দুটো পরপর যে সেন্টেন্স রয়েছে সেখানে সাবজেক্টটা আগে দেখে নেবে যে দুটো ডিফারেন্ট সাবজেক্ট না দুটো সিমিলার সাবজেক্ট। তো আমরা দেখছি এখানে দুটো সিমিলার সাবজেক্ট রয়েছে, প্রথম সেন্টেন্সেও আই রয়েছে আর দ্বিতীয় সেন্টেন্সেও আই রয়েছে। তাহলে সেক্ষেত্রে পার্টিসিপল ইউজ করতে আমাদের ইজি হবে। আমরা কি করব না, দেখব দুটো ভার্ব কি কি আছে, সাবজেক্টের পরে ভার্বে চলে যাই। একটাতে আছে স আর আছে র্যান। তাহলে এবার ঘটনার ক্রমটা আমরা দেখব, কোন ঘটনাটা আগে হয়েছে। আগে সাপটাকে দেখলাম না আগে পালিয়ে গেলাম? অবশ্যই আগে সাপটা দেখলাম তারপরে পালিয়ে গেলাম। সুতরাং ক্রম অনুযায়ী যে কাজটা আগে হয়েছে সেই ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব। তাহলে আনসারটা কি লিখব? সিইং আ স্নেক, seeing a snake, I ran away. তাহলে এটা আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করে জয়েন করলাম। কেন দেখো, এখানে আইটা কিন্তু কমন সাবজেক্ট, তাই আমরা করেছি সিইং আ স্নেক, আই র্যান অ্যাওয়ে, এবং সিইংটা এখানে আই এর অবস্থা বোঝাচ্ছে, কন্ডিশন বোঝাচ্ছে। সুতরাং এখানে এটা পার্টিসিপল ইউজ হয়েছে সি ভার্বের সাথে আইএনজি ইউজ করে। নেক্সট সেন্টেন্স দেখো কি আছে, হি লার্নস মিউজিক, হি লিসেন্স টু দ্য কর্ডস, ইউজ প্রিপোজিশন উইথ জেরান্ড। জেরান্ড কি তোমাদের আগেও বলেছি যে ভার্ব যখন নাউনের মতো কাজ করে, ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে সেটা যখন নাউনের মতো কাজ করে তখন সেটা হয়ে যায় জেরান্ড। তো এখানে শুধু জেরান্ড দিলে হবে না, এখানে তার সাথে প্রিপোজিশনও দিতে হবে। সুতরাং আমরা এইভাবে করতে পারি। আনসারটা দেখে নাও, on listening to the chords, on listening to the chords, he learns music. তোমরা অনও করতে পারো, আবার এখানে বাইও করতে পারো। বাই লিসেনিং টু দ্য কর্ডস হি লার্নস মিউজিক। তাহলে দেখো, অন হোয়াট? অন লিসেনিং। প্রিপোজিশনও আছে এবং সাথে সাথে প্রিপোজিশনের অবজেক্টও রয়েছে যেটা কিনা লিসেনিং। তাহলে লিসেনিংটা এখানে নাউনের মতন কাজ করছে। অন হোয়াট, হোয়াট দিয়ে প্রশ্ন করেই যে আনসারটা পেলাম সেটাই কিন্তু নাউন, সেই জন্য এটা হয়ে গেল কি জেরান্ড। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। Gold is a precious metal, full stop. It is used to make ornaments. সোনা খুব মূল্যবান, প্রেশাস মানে মূল্যবান। তো সোনা মূল্যবান ধাতু, এটা ব্যবহার হয় কিসের কি করতে? অর্নামেন্ট তৈরি করতে। আমরা জানি গয়না, বা অলংকার তৈরি করতে ব্যবহার হয়। এবার এটাকে নাউন ইন অ্যাপোজিশন করে জয়েন করতে হবে। আমরা আগেও জেনেছি নাউন ইন অ্যাপোজিশন হচ্ছে একটা ফ্রেজ যেটা নাউনের ঠিক পরে ব্যবহার করে নাউনকে ব্যাখ্যা করে। তো এখানে আমরা এইভাবে করতে পারি, গোল্ড দিয়ে কমা দেব, আ প্রেশাস মেটাল, a precious metal
গোল্ড আ প্রেশাস মেটাল, তারপরে আবার কমা দেব, is used to make ornaments. তাহলে তোমরা দেখতে পেলে কিভাবে এই যে অ্যাপোজিশন ফ্রেজটা ব্যবহার করা হয়েছে, যে আ প্রেশাস মেটাল, এই যে কমার আগে, এই কমার পরে আর এই কমার আগের যে এই পার্টটা, এটা একটা ফ্রেজ পার্ট, যেটা ব্যবহার করা হয়েছে গোল্ড ধাতুটাকে গোল্ড ধাতুটার সম্পর্কে কিছু অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য। তাহলে গোল্ড আ প্রেশাস মেটাল, কমা ইজ ইউজড টু মেক অর্নামেন্টস। তাহলে আমাদের এই আনসারটা কমপ্লিট হলো। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। রামু হ্যাজ সাম মানি, ফুল স্টপ, হি ক্যান বাই বুকস। খুবই ইজি, ইনফিনিটিভ করতে বলেছে। আমরা জানি ইনফিনিটিভ মানে 2 প্লাস V1, আর V1 মানে ভার্বের ফার্স্ট ফর্ম বা ভার্বের যেটা বেস ফর্ম, সেটাকে আমরা বলি V1। তাহলে আনসারটা আমরা দেখে নেব। কি করতে পারি? Ramu has some money to buy books. তাহলে রামুর কাছে কিছু টাকা আছে কিসের জন্য? বই কেনার জন্য। টু বাই বুক। 2 প্লাস V1, দেখো এই যে ইনফিনিটিভ পার্টটা 2 প্লাস V1, এই পার্টের সাথে সেন্টেন্সের টেন্সের কোনো সম্পর্ক নেই। যে টেন্সেই থাকুক না কেন এই পার্টটা সবসময় কিন্তু একই থাকবে, 2 প্লাস V1, 2 প্লাস V1, এটা মাথায় রাখবে। নেক্সট সেন্টেন্স দেখো, দ্য স্কাই ওয়াজ ক্লাউডি, ফুল স্টপ, উই পোস্টপোন্ড আওয়ার জার্নি। এখানে নমিনেটিভ অ্যাবসলিউট বলেছে। ডিফারেন্স বিটুইন পার্টিসিপল আর নমিনেটিভ অ্যাবসলিউট বোঝাতে গিয়ে আমি তোমাদের বারবারই বলেছিলাম যে নমিনেটিভ অ্যাবসলিউটের ক্ষেত্রে দেখে নেবে দুটো সেন্টেন্সের সাবজেক্ট এবং দুটো সেন্টেন্সের ভার্ব কিন্তু পুরোপুরি আলাদা, এবং ঘটনা দুটো একে অপরের সাথে সম্পর্কিত। একটা ঘটনার ঠিক পরেই আরেকটা ঘটনা ঘটছে। দ্য স্কাই ওয়াজ ক্লাউডি, এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে দ্য স্কাই এবং তার ভার্ব হচ্ছে ওয়াজ, আর পরের সেন্টেন্সটার সাবজেক্ট কি? উই, যার ভার্ব হচ্ছে পোস্টপোন্ড। তাহলে আকাশ মেঘলা ছিল, আমরা আমাদের জার্নিটা স্থগিত করলাম। তাহলে দুটো ঘটনা একে অপরের সাথে যুক্তও রয়েছে, একটার পর আরেকটা হচ্ছে, সাথে সাথে দুটো সাবজেক্টও আলাদা এবং দুটো ভার্বও আলাদা। এক্ষেত্রে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট ব্যবহার করি। এবার আমরা আনসারটা লিখে নেব। দেখো, দ্য স্কাই, এখানে বি ভার্ব রয়েছে, বি ভার্বের আইএনজি কি লিখবো না? বিং। দ্য স্কাই being cloudy, the sky being cloudy, we postponed our journey. The sky being cloudy, we postponed our journey. So এটা answer. Next question এ চলে যাব। The boy wrote the answer was incorrect. তাহলে এখানে adverbial phrase বলেছে। যদি শুধু adverb বলতো তাহলে আমরা লিখতে পারতাম the boy wrote an answer incorrectly. কিন্তু এটা যেহেতু ফ্রেজ বলেছে, আমরা আগেই জেনেছি ফ্রেজ মানে কিন্তু একটা শব্দ হলে হবে না, একের অধিক শব্দ হতে হবে। তাই আমরা এই আনসারটাকে কিভাবে লিখবো? দেখো, the boy wrote the answer incorrectly.
incorrect way. In an incorrect way. The boy wrote the answer in an incorrect way. এই যে পুরো দেখো in an incorrect way, ছেলেটি উত্তর লিখেছিল কিরকম ভাবে লিখেছিল, ভুলভাবে। এই ভুলভাবে কথাটা বোঝাতে গিয়ে আমরা কিন্তু কতগুলো শব্দ খরচ করেছি, in an incorrect way। এই জন্য এটার অ্যাডভার্ব না হয়ে কি হয়ে গেছে, অ্যাডভার্ব ফ্রেজ হয়ে গেছে। নেক্সট সেন্টেন্স। আচ্ছা, এখানে আমাদের আপাতত জয়নিংগুলো শেষ হয়েছে। এরপর তোমাদের আরও কিছু সেন্টেন্স দেওয়া হয়েছে পড়তে দেওয়ার জন্য। রিড দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস। আরও কিছু জোড়ায় জোড়ায় সেন্টেন্স দেওয়া হয়েছে, আমি তোমাদের একটু পড়ে শোনাবো। I was filled with sadness, full stop. I was numb with shock. আমি দুঃখে কাতর ছিলাম, ফুল স্টপ, এবং আমি I was numb with shock. আমি নিথর হয়ে গিয়েছিলাম একদম আঘাতে, আমি নড়তে পারছিলাম না। সেকেন্ড সেন্টেন্স আছে, we heard of বাপু's death, full stop. We could not accept the fact. আমরা বাপুর মৃত্যুর খবর শুনলাম এবং আমরা বাপুর মৃত্যুর খবর শুনলাম, ফুল স্টপ। We could not accept the fact. আমরা ঘটনাটাকে মেনে নিতে পারছিলাম না। নেক্সট কি আছে দেখো, they did not make a sound. তারা একটা শব্দও করছিল না, ফুল স্টপ। they did not stir. তারা নড়ছিল না। stir মানে কি দেখো, এখানে stir মানে নড়া, তারা নড়ছিলও না, তারা কোনো শব্দও করছিল না। নেক্সট সেন্টেন্স, people did not weep anymore. লোকেরা আর কাঁদছিল না, ফুল স্টপ। they could feel Gandhiji's presence amid the flowers and the songs. তারা অনুভব করতে পারছিল গান্ধীজির উপস্থিতি ফুল এবং গানের মধ্য দিয়ে। এগুলো হচ্ছে কয়েকটা পেয়ার অফ সেন্টেন্সেস। নাও রিড দ্য ফলোইং সেন্টেন্সেস। এইবার বেশ কয়েকটা সেন্টেন্স আরও তোমাদের দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে না, এখানে আমরা কিছু কনজাংশন পড়ে নেব। কিছু কনজাংশনস রয়েছে, সেগুলো আমরা দেখে নেব। এখানে বোল্ড করে কিছু কনজাংশন তোমাদের দিয়েছে, দেখো, নট অনলি বাট অলসো। এই যে বাট, neither nor, for, all these are conjunctions. Now we will go through the sentences first, then we will explain what type of conjunctions they are and how we can use them in sentences as well. First sentence দেখো, I was not only filled with sadness but also numb with shock. এই যে নট অনলি বাট অলসো, যেখানেই নট অনলি থাকবে সেখানেই বাট অলসো থাকবে। এর মানে হচ্ছে যে আমি শুধু দুঃখেই ভরেছিলাম না, আমি আঘাতেও নিথর হয়ে গিয়েছিলাম। তো এইভাবে আমরা জয়েন করতে পারি। এটাকে বলে কিউমুলেটিভ কনজাংশন, যেটা কিনা অ্যাডিশন করছে। মানে আমি দুঃখেও কাতর ছিলাম, আবার নামও হয়ে গিয়েছিলাম শকে, মানে নিথরও হয়ে গিয়েছিলাম আঘাতে, আবার দুঃখে কাতরও ছিলাম। মানে দুটো অ্যাড করছে, দুটো এক্সপ্রেশন একটার সাথে আরেকটা কি হচ্ছে, যোগ হচ্ছে বা অ্যাডিশন হচ্ছে, এটার সাথে ওটাও হচ্ছে। নেক্সট সেন্টেন্স দেখো, we heard of বাপু's death but could not accept the fact. এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, এই যে বাট, yet, still, এই ধরনের কনজাংশনগুলোকে বলে অ্যাডভার্সেটিভ। অ্যাডভার্সেটিভ মানে বিপরীতার্থক, বিপরীত বক্তব্য অথবা বিপরীত একটা এক্সপ্রেশন এক্সপ্রেস করে আর কি। কিরকম দেখো, we heard of বাপু's death. আমরা বাপুর মৃত্যুর কথা শুনলাম, বাট কুড নট অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট, কিন্তু আমরা ঘটনাটাকে মেনে নিতে পারছিলাম না। তাহলে বাপুর ডেথ, যেটাকে মেনে নেওয়ার কথা, যে একজনের মৃত্যুকে আমরা মেনে নিচ্ছি, এটাই তো স্বাভাবিক, কিন্তু বাট কনজাংশনটা দিয়ে আমরা একটা বৈপরীত্যের আভাস আনছি, যে আমরা বাপুর মৃত্যুর খবর শুনলাম কিন্তু আমরা সেটাকে মেনে নিতে পারলাম না। তো এরকম বৈপরীত্যতা বোঝাতে, দুটো সেন্টেন্সের বৈপরীত্যতা বোঝাতে আমরা কি করি, অ্যাডভার্সেটিভ কনজাংশন ইউজ করি। দুটো ঘটনার দুদিকে রূপ নিচ্ছে আর কি। সেন্টেন্স থার্ডে দেখো, তৃতীয় সেন্টেন্সটা কি আছে, neither did they make a sound nor did they stir. তারা শব্দও করলো না, আবার তারা নড়লও না। এটাকে বলে অল্টারনেটিভ, না তো এটা করলো না তো ওটা করলো। এই যে ইদার অর, নিদার নর, হয় এটা নয় ওটা, এই যে একটা অপশন,
তো এই যে অল্টারনেটিভ, এটাকে কিন্তু আমরা বলি যে এগুলোকে বলা হয় অল্টারনেটিভ কনজাংশন। এই যে নিদার নর, না তো এটা না তো ওটা, এই যে নিদার ডিড দে মেক আ সাউন্ড, না তো তারা কোনো শব্দ করলো আর না তো তারা নড়লো, এইরকম এক্সপ্রেশন ইউজ করতে আমরা কিন্তু অল্টারনেটিভ কনজাংশন ইউজ করে থাকি। নেক্সট সেন্টেন্স দেখো, পিপল ডিড নট উইপ এনিমোর ফর দে কুড ফিল গান্ধীজির প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। এখানে ফর কিন্তু এখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। এবং এখানে দেখো এই কনজাংশনকে আমরা বলে, ফরকে নর্মালি আমরা ইলেটিভ কনজাংশনের মধ্যে ফেলি, এবং ইলেটিভ মানে কি না কোনো কিছু সিদ্ধান্তে আসা। যে ধরো পিপল ডিড নট উইপ এনিমোর, লোকেরা আর কাঁদছিল না। কেন কাঁদছিল না? কারণ তারা গান্ধীজির প্রেজেন্সটা অনুভব করতে পারছিল। তো এই যে কারণটা ব্যক্ত করতে গিয়ে আমরা ফর ইউজ করি, এবং সেই ফরটাকে আমরা কি বলি? ইলেটিভ কনজাংশন। এবার দেখো বেশ কিছু সেন্টেন্সেস আছে এখানে। Here we see that two or more simple sentences can be joined into a single compound sentence by using cumulative conjunctions, adding one statement to another. তাহলে আমি আগেই তোমাদের বলেছি যে কিউমুলেটিভ কনজাংশন হচ্ছে না, কিউমুলেটিভ কনজাংশনটা কি না একটার সাথে আরেকটার কোনো কিছুর অ্যাডিশন। He is a doctor and his brother is an engineer. এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে he is a doctor, এটা হচ্ছে ইলেটিভ কনজাংশন। এই যে অ্যাডিশন করছে, and his brother is an engineer, তাহলে এটাকে আমরা কি বলছি? ইলেটিভ কনজাংশন, একটার সাথে আরেকটাকে যোগ করছে। নেক্সট দেখো কি বলছে না অ্যাডিং ওয়ান স্টেটমেন্ট টু দ্য আদার, আর অ্যাডভার্সেটিভ কনজাংশন, যেটা কি একটা বৈপরীত্যতার আভাস দিচ্ছে। যেমন এই সেন্টেন্স আমরা ইউজ করতে পারি, হি ইজ রিচ বাট অনেস্ট। বলতে পারি যে সে ধনী কিন্তু সৎ। নর্মালি আমরা জানি যে যাদের একটু পয়সা থাকে, যারা ধনী হয়, তারা একটু অসৎ হয়। এটা একটা স্বাভাবিক মানে নর্মাল স্টেটমেন্ট, কিন্তু এখানে একটা বৈপরীত্যতা বোঝানো হচ্ছে বাট, হ্যাঁ, এই কনজাংশনটা দিয়ে। তো বলছি হি ইজ রিচ বাট অনেস্ট। হলো। নেক্সট সেন্টেন্স দেখো কি আছে, এটাকে বলে আমরা তাহলে অ্যাডভার্সেটিভ কনজাংশনস বুঝলাম। এবার অল্টারনেটিভ কনজাংশন এক্সপ্রেস আ চয়েস বিটুইন টু অল্টারনেটিভস। তাহলে দুটো অল্টারনেটিভের মধ্যে একটা চয়েস বোঝালে সেটাকে আমরা বলি অল্টারনেটিভ কনজাংশন। আর ইলেটিভ কনজাংশনটা কি হয় না কোনো কিছুর পারপাস বোঝালে, কোনো কিছুর কারণ বোঝালে, সিদ্ধান্ত বোঝালে সেটা হয় কি ইলেটিভ কনজাংশন। দেখো এখানে আমরা আরেকটা এই যে অল্টারনেটিভ কনজাংশনের একটা উদাহরণ দিচ্ছি। ধরো এখানে আমি লিখলাম either he or his parents will come। দেখো এখানে অল্টারনেটিভ কনজাংশনের কথা বলা হয়েছে, either or একটা অল্টারনেটিভ দেওয়া হয়েছে, হয় সে নয় তার প্যারেন্টস, তার অভিভাবক এখানে আসবে। তো এই যে অল্টারনেটিভ বোঝানো হচ্ছে সেজন্য আমরা এই যে ইদার অর এই কনজাংশনটাকে ইউজ করেছি, এটাকে আমরা বলি অল্টারনেটিভ কনজাংশন। লাস্ট যেটা রয়েছে দেখো ইলেটিভ কনজাংশন, যেটাকে আমরা সো বা ফর এগুলো দিয়ে এক্সাম্পল, একটা এক্সাম্পল নিয়ে নেব যে he is a liar so I don't believe him, so I don't believe him। সে মিথ্যেবাদী সুতরাং আমি তাকে বিশ্বাস করি না। তো এই যে সো এই কনজাংশনটা কি হচ্ছে না ইলেটিভ কনজাংশন বোঝাচ্ছে, এটা সিদ্ধান্তমূলক। কি সিদ্ধান্তে আসছে যে সে যেহেতু মিথ্যেবাদী সুতরাং আমি তাকে বিশ্বাস করি না, তো এটাকে ইলেটিভ কনজাংশন বলছে।
তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কনজাংশনের যে ক্লাসিফিকেশনগুলো তোমাদেরকে বলা হলো। এখানে লিস্ট দিয়ে দেওয়া আছে, তোমরা একটু পড়বে যে কিউমুলেটিভ কনজাংশন কোনগুলো, কিউমুলেটিভ কনজাংশন কোনগুলোকে বলে, বোথ, অ্যান্ড, নট অনলি, বাট অলসো। আর দেখো অ্যাডভার্সেটিভ কনজাংশনস কাকে বলে, বাট, স্টিল, ইয়েট, নেভারদিলেস, হাউএভার, অর, ইদার অর, নিদার নর। আর কি অল্টারনেটিভ কনজাংশনস বলে এগুলোকে, আর দেয়ারফোর, ফর, সো, অ্যাজ আর ইলেটিভ কনজাংশনস। তো এই ইউসেজগুলো তোমাদের বলা হলো বা সাথে সাথে এক্সাম্পলগুলো দেখিয়ে দেওয়া হলো। এরপরে আমরা নেক্সট এক্সারসাইজটা দেখে নেব। কি রয়েছে দেখো, জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস। এখন নিচে বেশ কিছু জোড়ায় জোড়ায় সেন্টেন্স তোমাদের দেওয়া হয়েছে, সেগুলোকে কম্পাউন্ড সেন্টেন্সে, মানে উপরিউক্ত যে কোরিলেটিভ যে কম্পাউন্ড কনজাংশনসগুলো রয়েছে, সেই কনজাংশনসগুলো দিয়ে তোমাদেরকে এই যে কনজাংশনের লিস্টগুলো রয়েছে এগুলোকে বলে কোঅর্ডিনেটিং কনজাংশন। কি বলে? কোঅর্ডিনেটিং কনজাংশন। এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কম্পাউন্ড, মনে রাখবে, মনে রাখার উপায় হিসেবে আমি তোমাদের বলে দিচ্ছি যে যেখানেই দেখবে কোঅর্ডিনেটিং কনজাংশন সেটাই হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আবার কোনো কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে গেলে তোমাকে এই যে উপরিউক্ত যে লিস্টটা দেওয়া হয়েছে কোঅর্ডিনেটিং কনজাংশনসগুলোর, তার মধ্যে যে কোনো একটাকে ব্যবহার করতে হবে। চলো তাহলে দেখে নিই প্রথম সেন্টেন্সটা কি আছে। দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল, হি ক্যান নট গো আউট। তাহলে বৃদ্ধ লোকটা অসুস্থ, সে বেরোতে পারছে না। তাহলে এখানে আমরা কি ইউজ করতে পারি? দেখো দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল, এখানে আমরা ইলেটিভ ব্যবহার করতে পারি, ইলেটিভ ব্যবহার করতে পারি। দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল, so he cannot বলে সেন্টেন্সটা আছে দেখো, the old man is unwell। এইভাবে আমরা রিলেটিভ কনজাংশন ইউজ করে জয়েন করতে পারি। নেক্সট সেন্টেন্স দেখো, he is honest, he is humble। তাহলে এখানে দুটো অ্যাডিশন, একটার সাথে আরেকটা অ্যাড করা হয়েছে ইনফরমেশন। সে অনেস্টও আবার হাম্বেলও। তাহলে এখানে কিউমুলেটিভ কনজাংশন আমরা ইউজ করতে পারি, হি ইজ অনেস্ট, এখানে একটা শুধু অ্যান্ড ইউজ করে দেব, হি ইজ অনেস্ট অ্যান্ড হাম্বল হলো। নেক্সট সেন্টেন্সে আসো, সোনালি ক্যানট রাইট পোয়েট্রি, সি কিপস অন ট্রাইং। এখানে বলেছে অ্যাডভার্সেটিভ কনজাংশন। অ্যাডভার্সেটিভ কনজাংশনের মধ্যে লিস্টেই আমরা পেয়ে গেছিলাম বাট, স্টিল, ইয়েট, এইগুলোকে, তাই তো? তার মধ্যে যে কোনো একটা ইউজ করলেই হয়ে যাবে। সোনালি ক্যানট রাইট পোয়েট্রি, এখানে তোমরা স্টিল করতে পারো, স্টিল সি কিপস অন রাইটিং। এত সত্ত্বেও সে ভালো কবিতা লিখতে পারে না, তাও সে চেষ্টা করে যাচ্ছে। স্টিল সি কিপস অন রাইটিং। এখানে স্টিলও করতে পারো, নেভারদিলেসও করতে পারো, অলমোস্ট সিমিলার মিনিং। নেভারদিলেসের মিনিংটাও কিন্তু এটি তাও সে চেষ্টা করে যাচ্ছে। তাহলে এটা দিয়ে আমরা স্টিলও করতে পারি, নেভারদিলেসও করতে পারি, দিয়ে জয়েন করতে পারি। নেক্সট দেখো, স্টাডি হার্ড, হি উইল নট পাস দ্য এক্সামিনেশন। এখানে অল্টারনেটিভ, এটা অপশনের ব্যাপার আসছে। তাহলে আমরা এখানে কি করব, স্টাডি হার্ড অর হয় এটা, হয় তুমি স্টাডি হার্ড, হয় তুমি পরিশ্রম করবে, বেশি পড়াশোনা করবে, নয়তো কি হবে, তুমি ফেল করবে। তাহলে স্টাডি হার্ড অর ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন। ওকে, তো এটা জয়েনিং আমরা এখানে কমপ্লিট করলাম। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আমরা আজকে জয়েনিং শিখলাম যে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স, দুটো ডিফারেন্ট সেন্টেন্সকে আমরা জয়েন করে কম্পাউন্ড সেন্টেন্সে প্রকাশ করতে পারি। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সের জন্য তৈরি করতে গেলে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশনসগুলো লাগবে, আর এই কোঅর্ডিনেটিং কনজাংশনের লিস্ট তোমরা বইতে সবাই দেখতে পেয়েছো। এই লিস্টটা তোমরা মনে রাখবে, এটা মনে রাখা ভীষণ জরুরি, কারণ এই কোঅর্ডিনেটিং কনজাংশনগুলোর মধ্যেই কিন্তু একটা ব্যবহার করে আমরা যে কোনো দুটো সিম্পল সেন্টেন্সকে জয়েন করতে পারি কম্পাউন্ড সেন্টেন্সে।
আই হোপ তোমরা বুঝতে পেরেছো সবাই। আজকের মতো ডিয়ার স্টুডেন্টস, ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আরও কিছু গ্রামার কোয়েশ্চেন ডিসকাস নিয়ে আমরা চলে আসবো। থ্যাংক ইউ সো মাচ চিলড্রেন, টেক কেয়ার।